ভারত বাংলাদেশকে ঠকাচ্ছে। কিভাবে ঠকাচ্ছে? দিনের আলোয় এবং রাতের অন্ধকারে, পূর্ণিমা রাতে, অমাবস্যার রাতে, জোয়ারের সময়, ভাটার সময়, বসন্তকাল এবং বর্ষাকাল, সব সময় ভারত আমাদেরকে ঠকাচ্ছে। ভারতের এই ঠকবাজের ইতিহাস যদি লিখতে যাই, কয়েকটি মহাকাব্য রচনা করা সম্ভব। আমার অত কবিতার শক্তি নেই, তবে গদ্যে আমি 2-3টি মহাভারতের সমপর্যায়ের দলিলাদি লিখতে পারবো। এবং আপনারা জানেন যে মহাভারত নামক যে মহাকাব্যটি, এটি সাকল্যে 16 লক্ষ শব্দ ছিল। তো 16 লক্ষ শব্দের সেই বিশাল মহাকাব্য, কবিতার ছন্দে সংস্কৃত ভাষায় যে লিখিত গ্রন্থ, সেই রকম 3টি মহাকাব্য, মানে প্রায় 50 লক্ষ শব্দের 3টি মহাকাব্য ভারত কিভাবে ঠকাচ্ছে, এটি পদ্য আকারে নয়, গদ্য আকারে আমি লিখতে পারবো। কেন লিখতে পারবো? এর কারণ হলো, সেই যে মহাভারতের যুগ, 5000 বছর আগে, যখন আমাদের এই বাংলার রাজা ছিলেন জগদত্ত, ঠিক তখন থেকে ভারত আমাদেরকে ঠকাচ্ছে। মহাভারতের 2 পক্ষ, সেই কৌরব এবং পাণ্ডব, অথবা অর্জুন কিংবা দুর্যোধন, ভীম অথবা দুঃশাসন, সবাই আমাদেরকে কিন্তু ঠকিয়েছে। দৈত্যের কথা বলেন কিংবা কুন্তির কথা বলেন, সবাই আমাদেরকে ঠকিয়েছে। তারপর কত যুগ গেল, কত শত বছর গেল, কত হাজার বছর গেল, লিখিত ইতিহাস যখন শুরু হলো, কবে থেকে শুরু হলো? সেই যে অশোকের জমানা থেকে, সম্রাট অশোক, সেই অশোকের জমানা থেকে যে রাজত্ব শুরু হলো মৌর্য বংশ, এরপর মৌর্য বংশের পর কনিষ্ক বংশ, কুষাণরাজ কনিষ্ক, খুব বিখ্যাত রাজা, কনিষ্ক বংশ। তারপরে এলো গুপ্ত বংশ। এরপর ধীরে ধীরে গুপ্ত বংশের পরে আর ঠিক সমুদ্রগুপ্তের পর বা দ্বিতীয় চন্দ্রগুপ্ত বিক্রমাদিত্যের পর ওভাবে ইউনিফাইড ভারত আর থাকেনি। ভারত উত্তর ভারত, দক্ষিণ ভারত, বাংলা, বিহার, উড়িষ্যার, এইভাবে বিভক্ত হয়ে বহু বছর আমাদেরকে তারা ক্ষতি করেছে। এরপর যখন ভারতে মুসলিম শাসন এলো, পৃথ্বীরাজ চৌহানকে পরাজিত করে যখন মোহাম্মদ ঘুরি ভারতে এলেন, কিংবা তারও আগে সেই 715 খ্রিস্টাব্দে যখন মোহাম্মদ বিন কাসিম এলেন, ঠিক সেই সময় বাংলাদেশে কিন্তু একটা চাপ পড়েছিল, নিদারুণ চাপ পড়েছিল। তো যাই হোক, এই বাংলা, সেই মুসলমানরা এলেন হিন্দুদের পরিবর্তে, তারাও দিল্লিতে যখন বসলেন আমাদেরকে ঠকালেন। সেই সুলতানি আমল গেল, সুলতানি আমলের পর মুঘল আমল এলো, আবার সুলতানি আমলকে কয়েক ভাগে, অনেকগুলো রাজবংশকে সুলতানি আমল বলা হয়। দাস বংশ এর মধ্যে প্রধানতম, তুগলক বংশ এখানে রাজত্ব করেছে দীর্ঘদিন, খিলজি বংশ রাজত্ব করেছে, আরো অনেকে মুসলমানদের মধ্যে রাজত্ব করেছে, এবং তারা সবাই বাংলার শোষণ করেছে। তারপরে মুঘলরা, তারপর ইংরেজরা, তারপর পাকিস্তানিরা, এখন আবার ভারত। এবং পাকিস্তানিরা যখন শোষণ করেছে, তখন আমরা দ্বৈত শোষণের মধ্যে ছিলাম, ভারত এবং পাকিস্তান একত্রে শাসন করেছে। তো এগুলো কিভাবে কি করেছে আপনি বুঝতেই পারছেন যে সে বিশাল কাহিনী যদি লিখতে যাই আসলে মহাভারত হয়ে যাবে। তো সেটা না বলে আমরা 1971 সনে আমাদের যে মহান মুক্তিযুদ্ধ, সেই মহান মুক্তিযুদ্ধ থেকে আজ অবধি ভারতের যে শাসন ক্ষমতা এবং শোষণ ক্ষমতা, এটি দিল্লি থেকে বাংলাদেশে কিভাবে বিষ আকারে এসছে, সে বিষ যদি দেখতে চান, পদ্মা, মেঘনা, যমুনাতে যান। আমাদের নদীগুলোকে শেষ করে দিয়েছে। এই সকল নদীর উজানে যে সকল ফারাক্কা সহ অন্যান্য বাঁধ তারা নির্মাণ করেছে, এর ফলে আমাদের পদ্মা, মেঘনা, যমুনা, তিস্তা থেকে শুরু করে বাংলাদেশের বর্ষাকালে প্রায় 4500 নদ নদী
বিলীন হয়ে আমরা এখন মরুভূমির পথে ধাবিত হচ্ছি। সর্বশেষ রামপাল বিদ্যুৎ কেন্দ্র করে প্রকৃতিগতভাবে আমাদের সুন্দরবনকে যে হুমকির মুখে ফেলে দিয়েছে, পুরো সুন্দরবন এখন বলতে গেলে বিরান হতে চলেছে। এরপর আমাদের সীমান্ত নিয়ে, বিশেষ করে চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম নিয়ে সেখানে শান্তি বাহিনী তৈরি করে তারা যে অপকর্মগুলো করেছে, সেই পাহাড়ের আগুন এখনো পর্যন্ত নেভেনি। সেই আগুন নিভতে না নিভতেই যখন সরকার বাংলাদেশ সর্বোচ্চ চেষ্টা করছে, তখন আবার এই রোহিঙ্গা সমস্যা ভারত তৈরি করে ফেলেছে। এখন সেই রোহিঙ্গা সমস্যা নিয়ে রীতিমতো যুদ্ধ শুরু হচ্ছে। এরপর এই যে সমস্যাগুলো বললাম, তারা আমাদের মনস্তাত্ত্বিক জগৎ, সেই মন এবং মানসিকতায় মেরে আঙ্গা নেমে তুমহারা কিয়া কাম হ্যায়, এই যে হিন্দি ভাষা, সাহিত্য, সংস্কৃতি, পরকীয়া প্রেম, বাপের সঙ্গে কন্যার অবৈধ সম্পর্ক, কন্যার সঙ্গে বড় ভাইয়ের, আপন ভাইয়ের অবৈধ সম্পর্ক, ছোট ভাইয়ের মায়ের সঙ্গে ছেলের অবৈধ সম্পর্ক, বউ শাশুড়ির সম্পর্ক, শাশুড়ি কি বলবো জামাতার সম্পর্ক, এইরকম অশ্লীল এবং কুৎসিত বিষয় আদি সেই যে হিন্দি সিনেমার মাধ্যমে, হিন্দি চলচ্চিত্রের মাধ্যমে, হিন্দি সিরিয়ালের মাধ্যমে বাংলাদেশের মন এবং মানসিকতাতে এমনভাবে তারা ঢুকিয়ে দিয়েছে, ফলে আজকে আমাদের এই সমাজে যে নারী পুরুষের সম্পর্ক, যৌনতার যে সম্পর্ক, পারিবারিক যে সম্পর্ক, সাংসারিক সম্পর্ক, এইগুলো সব জায়গাতে রীতিমতো ধস নেমেছে। তারপর আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ব্যবস্থা সুকৌশলে এমন কিছু ঢুকিয়ে দিয়েছে এবং পুরো শিক্ষাঙ্গনে এমনই অরাজকতা ঢুকিয়ে দিয়েছে যে এই জাতিটি একটা শিক্ষিত এবং সম্ভ্রান্ত জাতি হিসেবে আবার ঘুরে দাঁড়াবে কত বছর পরে আমরা বলতে পারি না। আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে এমনকি প্রাইভেট সেক্টরে যে বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে, আমরা কি ভারতের যাদবপুর বিশ্ববিদ্যালয়, কলকাতা বিশ্ববিদ্যালয়, জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়, ইন্ডিয়ান আইআইটির মতো প্রতিষ্ঠানের সঙ্গে ন্যূনতম তুলনা করতে পারি? পারি না। এই যে আমাদের যে অধঃপতন, এরপর আমাদের চিকিৎসা ব্যবস্থা, আমাদের যোগাযোগ ব্যবস্থা, এইগুলো সর্বনাশ করার পর আমাদের রাজনীতির একেবারে 12টা বাজিয়ে দিয়েছে। আমরা যে একটা চোর, ভোট চোরের জাতি, আমরা যে নির্বাচন করি না, আমরা যে একটা ভিক্ষুকের জাতি, ভারতের কাছে আমরা ভিক্ষা চাই, ক্ষমতা ভিক্ষা চাই, পেঁয়াজ ভিক্ষা চাই, কাঁচামরিচ ভিক্ষা চাই, আরো কত কিছু ভিক্ষা চাই। এই যে আমাদের যে জাতি সত্তার মূলে যে অহম ছিল, সেই অহমের মূলে এমন কুঠারাঘাত তারা করেছে, এমন কতগুলো কলঙ্ক লেপন করে দিয়েছে, কিয়ামত পর্যন্ত এই কলঙ্কগুলো যাবে না। দামি ভোট, রাতের ভোট, বিনা ভোট, আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, যাই বলেন না কেন, অনাগত দিনে এই যে ভারত যা সর্বনাশ করে গিয়েছে, এই সর্বনাশের জাল থেকে কোনো অবস্থাতেই আমরা বেরোতে পারবো না। আমাদেরকে কবরে যেতে হবে, অথবা এই কলঙ্ক নিয়ে আমাদের বাঁচতে হবে। আমাদের অর্থনীতির কথা যদি চিন্তা করেন, আমাদের ব্যাংকিং, আমাদের শেয়ার মার্কেট সর্বনাশ করে দেওয়া হয়েছে। এরপর আমাদের যে শিল্প কলকারখানা, একটা সময় বাংলাদেশে কত বড় বড় ভারী শিল্প ছিল, চিটাগং স্টিল মিল ছিল, তারপর সেই খুলনা ড্রাই ডক ছিল, নারায়ণগঞ্জ ড্রাই ডক ছিল, বড় বড় শিল্প কলকারখানা, গাজীপুরে সমরাস্ত্র কারখানা ছিল, প্রগতি ছিল রাষ্ট্রীয় প্রতিষ্ঠান, গাড়ি অ্যাসেম্বল হতো সেই পাকিস্তান জমানাতে। কল্পনা করতে পারেন সেই আমলে ঢাকাতে 6 নম্বর বাসগুলো চলতো, সে 73-74 সনে, ওইগুলো সব প্রগতির তৈরি। আপনি দেখেন সেই সমপরিমাণের যে বড় বাসগুলো এখন ঢাকাতে একটাও আছে নাকি? একটা বাস 30-40 বছর চলার পরও লক্ষ্য চক্কর হতো না। কিন্তু আমরা সেগুলো বাদ দিয়ে ভারত থেকে টাটা, হিন্দুস্তান মানে টাটা, তারপর আরেকটি অশোক লেল্যান্ড, এই বাসগুলো আনি, 6 মাসের মধ্যে সেগুলো, 1 বছরের মধ্যে সেগুলো সব নষ্ট হয়ে যায়। শিল্প কলকারখানার 12টা বাজিয়ে দিয়েছে। সবেধ নীলমণি ছিল গার্মেন্টস, এই গার্মেন্টসের মধ্যে এমন চক্রান্ত ঢুকিয়ে দিয়েছে,
সেই চক্রান্তের ফলে এখন মার্কিন যুক্তরাষ্ট্র ইউরোপীয় ইউনিয়নের সাথে আমাদের সম্পর্কটা একেবারে তলানিতে গিয়ে পৌঁছে গিয়েছে। ফলে এই গার্মেন্টস ব্যবসা যে কোনো সময় বন্ধ হয়ে যেতে পারে, যে কোনো সময় এটি তলানিতে পৌঁছতে পারে এবং এর ফলে পুরো বেনিফিটটা ভারতের হাতে চলে যাবে।